আসসালামু আলাইকুম সবাইকে। খুব কমন একটা সিনারিও নিয়ে আজকে কথা বলব ভাই এই ভিডিওতে। যারা এইচএসসি ২৫ বিশেষ করে যারা ২৬ ও হতে পারে, আম সবার জন্যই আসলে উপকারে আসবে। যদি এই সময়ে তুমি জিনিসটাকে একটু দেখো এবং তুমি এই ভিডিও দেখার পরেই এখান থেকে যা কিছু শিখবা সেটাকে যদি ইমপ্লিমেন্ট করতে পারো। ভিডিও শেষে আমরা সুন্দর মতন তোমাদেরকে একটা এইটা ইমপ্লিমেন্ট করার ফ্রি সোর্স প্লাস টোটাল একটা মানে প্রপার একটা এনগেজমেন্ট এর কথা বা একটা জায়গা জানায় দিব। সো ভিডিওটা আসলে সম্পূর্ণ দেখতে পারো। দেখলে আশা করি তোমরা উপকার পাবা। আজকে যে ভিডিওটার ভিতরে কথাবার্তা বলার টপিক সেটা হচ্ছে যে আমরা সবাই দেখা যায় যে এক্সামের ভিতরে পার্টিসিপেট করি। সেটা অফলাইনে কোনো একটা এক্সাম হোক, অনলাইনে এক্সামগুলা হোক। অনলাইনে এক্সাম ব্যাচে তো কম বেশ সবাই হচ্ছে যে অ্যাক্সেস নিয়ে রাখছি প্লাস হচ্ছে এক্সাম তো দিতেই থাকি ফ্রিকুয়েন্ট। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে এত এক্সাম দেওয়ার মাধ্যমেও আমার সেখান থেকে আসলে লাভ যতটুকু হওয়া উচিত ছিল বা যে পরিমাণে আসা উচিত ছিল, ততটুকু পরিমাণে আদৌ কি আসে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থেকে যায়। হ্যাঁ, তোমার প্র্যাকটিস করার লেভেল বাড়ে, তোমার হচ্ছে যে হয়তোবা কিছুটা ফাংশনাল এবিলিটি বাড়ে, এসব কিছু বাড়ে। কিন্তু তুমি কি আসলে এখান থেকে আরো এক্কেবারে মানে ইফিশিয়েন্টলি বা ইফেক্টিভলি কিছু প্রফিট বা কিছু লাভ বের করে নিয়ে আসতে পারো না? উত্তরটা হচ্ছে পারো। সো উত্তরটা হচ্ছে তুমি আমি পারি বা আমি তুমি পারি না, কিন্তু এক শ্রেণীর মানুষজন ঠিকই পারে। আমি তুমি যারা পারি না তারাই হচ্ছে মেইনলি পিছায়া থাকি। আর যারা কমপ্লিট করতে পারে তারা কখনোই এই বিষয়টা নিয়ে তোমার সামনে খোলামেলা কথা বলবে না এবং তারা বলে না বলেই আসলে তারা ধরো একটা হচ্ছে যে কি বলবো বেঞ্চমার্কই ক্রিয়েট করে ফেলে আমার আর তাদের ভিতরে একটা গ্যাপ নিয়ে। সো আজকে আমরা এই গ্যাপটাকে রিভিল করতে চলেছি। আজকে আমরা চিন্তা করতে চলেছি বা আসলে টোটালটা আসলে মানে কাইন্ড অফ বলতে পারো যে রিভিল করতে চলেছি যে ঠিক এক্সাক্ট কোন কাজগুলা তারা যেটা কমপ্লিট করে ফেলে, যেটা তাদেরকে আসলে আগায় রাখে, আমরা আসলে করতে পারি না। সো চলো তাহলে শুরু করি। পরীক্ষা সবাই দেয় কিন্তু রেজাল্টের ভিতরে এত বেশি ডাইভার্সিটি। অলরেডি ধরো একটা মানে ব্রাঞ্চ অফ পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও পরের এক্সামগুলাও বা রিপিটেড এক্সামগুলোর ভিতরেও ডাইভার্সিটি ক্রিয়েট হয়। কেন? কিভাবে ক্রিয়েট হয়? সো চলো তাহলে একটু দেখি। ফার্স্ট যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে এক্সাম অ্যানালাইসিস। এটাই হচ্ছে ফার্স্ট আর লাস্ট অ্যাপ্রোচ ভাই, এক্সাম অ্যানালাইসিস। এই কথাটা শুনে চিন্তা হইতে পারে যে এক্সাম দেওয়ার পরে হয়তোবা এসে টেসে আমরা কোয়েশ্চেন মিলাচ্ছি বা উত্তর মিলাচ্ছি একে অপরের সাথে। তোর কয়টা হইছে মামা? এটার উত্তর 0.05 হবে নাকি মানে 2140 হবে। এরকম। সো আকাশ পাতাল একটা মানে উত্তরের তফাৎ না? ইচ্ছা করেই বললাম আসলে। কারণ দেখা যায় আমার আর টপারের উত্তরের ভিতরে এতটাই তফাৎ থাকে। আবার আরো অনেক কত আলোকবর্ষও তফাৎ থাকে আরকি মাঝে মধ্যে। যাই হোক, হোয়াটএভার ইট ইস। চলো এক্সাম অ্যানালাইসিস এর জিনিসটাকে একটু ভালো করে ভেতর থেকে বোঝার চেষ্টা করি। প্রথম যে জিনিসটা এক্সাম অ্যানালিসিস এর ক্ষেত্রে ফার্স্ট এক্সামের প্রিপারেশন আগের রাতে ধুমসে পড়াশোনা করছো, ভেরি গুড, ওকে সবাই করছে, এটা তুমি একা না। যারা হচ্ছে যে মোটামুটি পরীক্ষা নিয়ে কনফিডেন্স ছিল, পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা নিয়ে সিরিয়াস ছিল, সবাই একেবারে সেই যতটা পারে প্রিপারেশন নিতে যতটা পারে পরিশ্রম করছে। এটা নিয়ে তুমি আমি কাউকে ডিফার করতে পারো না। ও হয়তোবা ৪-৫ বার বেশি এই রিভিশন দিছে, তুমি হয়তোবা ২-৩ বার কম দিছো, ডাজন্ট মিন ওকে হইতেই পারে। এরপরে আসো এক্সামের যে টাইমটুকু প্রপার প্রিপারেশন এটা ডান হইলো, তোমার থিওরি সব পড়ছো, অ্যাপ্লিকেশন পড়ছো, প্র্যাকটিস করছো, হোয়াটএভার ওকে। এরপরে চলে আসো এক্সাম টাইমের এফিসিয়েন্সি বলতে কড়া প্রিপারেশন নিছো। ওই যে ১.৫ ঘন্টার পরীক্ষা, ২ ঘন্টার পরীক্ষা, ২.৫ ঘন্টার পরীক্ষা, ওই সময়ে তুমি ঘুম, কিছুই মনে পড়তেছে না। লাভ আছে কোনো? লাভ নাই। ওই সময়ে মনে পড়তেছে কোন মানে ফ্রেন্ডের সাথে, কোন কাজিনের সাথে, কোন বিকেলবেলা, দুপুরবেলা বৃষ্টির সময় লুডো খেলছো সেগুলা, কোন রিলসটা আগে দেখছো সেটা, উম কোন স্ক্রল করছো সেটা, এগুলা মনে আসতেছে। তাহলে তো কোনো লাভ নেই। সো এটা কিন্তু অনেকেরই হয় না, সাধারণতই হয় না। কারণ আমরা এক্সামের সময় কাইন্ড অফ বেশ কিছুটা সিরিয়াস থাকি। যেহেতু সিরিয়াস থাকি, তাই এই ২ টা কাজ আমি ধরেই নিলাম যে আমাদের অন অ্যান এভারেজ সবার জন্যই কম বেশ ঠিকঠাক মতন হয়। বা এই ২ টা আমাদের কিছুটা নিয়ন্ত্রণের ভিতরে আছে। আমরা এগুলাকে নিয়ন্ত্রণ করতে পারি বা কমপ্লিট করতে পারি ভাইয়া। তারপরে বলেন, এগুলা কমপ্লিট করি তারপরে আমার রেজাল্ট ভালো আসতেছে না, ফলাফল ভালো আসতেছে না। আমার মার্ক ভালো উঠতেছে না। কেন উঠতেছে না? আমার যে ভুলগুলা বা যে গ্যাপগুলা ছিল সেই গ্যাপগুলা বা ভুলগুলাই থেকে যাচ্ছে। গ্যাপই থেকে যাচ্ছে। কেন হচ্ছে না? হোয়ার ইস দ্যা অ্যাকচুয়াল প্রবলেম? কোথায় আসলে সমস্যাটা হচ্ছে? হিয়ার ইউ গো। এবার আসো। অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে ভাইয়া এই যে এই এনালাইসিস কথাটার ভিতরে। এনালাইসিস কথাটার ভিতরে আমরা পোস্ট এনালাইসিসটা করতেছি না। আমরা প্রিপারেশনটা ঠিকই নিচ্ছি, পোস্ট এনালাইসিসটা করতেছি না। পোস্ট এনালাইসিসের জন্য আমি এখানে জাস্ট ৩ টা কাজের কথা বলে রাখছি। এই ৩ টা কাজ ওই নার্ড শ্রেণীর মানুষজন, টপার শ্রেণীর মানুষজন কমপ্লিট করতেছে। ওরা আলাদা একটা বেঞ্চমার্কে আছে। আমি তুমি করতেছি না। আমরা হচ্ছে মানে দারিদ্র্য সীমার একেবারে নিম্ন পর্যায়ে আছি। চলো একটু দেখি এই জিনিসগুলো আসলে আমরা আমাদের লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। প্রথম কথা, তুমি যখন পরীক্ষা কমপ্লিট দিয়ে দিলা, রেজাল্ট হয়ে গেছে বা রেজাল্ট তো অনলাইন পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই যে ধরো যেমন এখানে তোমাকে এইচএসসি ফাইনাল রিভিশনের জন্য সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য আসলে পরীক্ষার ব্যাচ আছে। তুমি ডেসক্রিপশন বক্সে লিংক পাবা। ওখানে বেশ কিছু ডেমো এক্সাম দেওয়া আছে। আমি সেখানে পরে যাচ্ছি, বাট যেটার কথা বলতেছি আসো। তো ধরো উত্তর তো সাথেই হয়ে গেল। অফলাইন এক্সামের ক্ষেত্রে, রিটেন এক্সামের ক্ষেত্রে টাইম লাগে একটু। বাট সাথে তো এমসিকিউ এক্সামগুলোতে উত্তর তুমি পেয়ে যাও। এমসিকিউ উত্তর পারার পরে তুমি ওটাকে রেখে দিও না। আমাদের ফার্স্ট টেন্ডেন্সি থাকে এক্সাম শেষ, আগামী ১ সপ্তাহ আর কেউ পরীক্ষার কথা বলবি না। আগামী ১ সপ্তাহ আর এই টপিক ধরবি না। আগামী ১ সপ্তাহ আমাকে আর পরীক্ষা নিয়ে প্যারা দিবি না। যাক বাবা বাসছি। আল্লাহর ওয়াস্তে গেছে।
এরকম টেন্ডেন্সিটা যেটা থাকে আমরা ফার্স্ট অফ অল এই জিনিসটাকে টোটাল একেবারে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলিট করব। এই টেন্ডেন্সিগুলোকে প্রথমত ডিলিট করব। আমরা এখানে নিউ একটা অ্যাপ্রোচ নিয়ে আসবো। এই নিউ অ্যাপ্রোচ কি? এই যে এই ৩ টা অ্যাপ্রোচকে নিয়ে আসবো। এই ৩ টা অ্যাপ্রোচকে যদি নিয়ে আসতে পারো, এই ৩ টা অ্যাপ্রোচকে যদি ইমপ্লাই করে কাজ করতে পারো, তোমার ফলাফল ভালো হইতে বাধ্য ভাইয়া। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পারো নাই। উত্তর পাইছো? পারো নাই। কোনগুলা পারো নাই? কোনগুলা পারো নাই সেটার ভিতরে মানে ২ টা ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে পড়াগুলা পারো নাই নাকি না পড়াগুলা পারো নাই। যদি পড়াগুলা পারো নাই তার মানে অবভিয়াসলি একাডেমিক গ্যাপ, থিওরি গ্যাপ, গ্যাপ ক্লিয়ার করতে হবে মাস্ট। গ্যাপ ক্লিয়ার কেমনে করবা? প্রোগ্রামের সাথে, ফ্রি সোর্সের সাথে যেখান থেকে পারো। ক্লাস করে করো, নিজে পড়ে করো, দাগানো বই পড়ে পড়ো, যেখান থেকে পারো গ্যাপ তোমাকে ক্লিয়ার করতে হবে। কারণ আমাদের প্রবলেম হচ্ছে যে আসলে এত পরিমাণে ফ্রি কনটেন্ট থাকার পর আমরা পেইড কনটেন্ট ছাড়া আসলে কমপ্লিট করতে পারি না। দ্যাটস হোয়াই আসলে আমাদের প্রোগ্রামগুলো চলে। এটা মানে কি বলবো? কাইন্ড অফ ভালো, আমাদের পেট চলতেছে ভালো। আবার হচ্ছে ধরো আমি যদি তোমার অবস্থানে থাকতাম তাহলে আমার নিজেরও কমপ্লিট করা হইতো না। কারণ স্রোতের বিপরীতে শেষ সময়ে এসে যখন তোমার আসলে লাভটা চিন্তা করতে হবে একেবারে ওভারঅল, তখন স্রোতের বিপরীতে যাওয়াটা অবভিয়াসলি যথেষ্ট কঠিন একটা জিনিস। সবার দ্বারা সবটা সম্ভব হয় না। আমার নিজের দ্বারা হইতো না, আমিও প্রোগ্রামের সাথে যুক্ত হইতাম, এনরোল করতাম। তো যাই হোক, হোয়াটএভার। মানে টাকা দিতাম যখন আমার হচ্ছে যে কষ্ট যাইতো, তখন আমি হচ্ছে যে প্রপারটা নিতে চাইতাম। তো এই কথা গ্যাপটা তোমাকে ক্লিয়ার করতে হবে। যদি পড়া অংশ মানে মানে তোমার যদি আসলে যেটা পারো নাই সেটা হচ্ছে পড়া অংশের ভিতরে নাকি না পড়া অংশের ভিতরে। যদি পড়া অংশের ভিতরে পারো নাই, না পড়া অংশের ভিতরে পারো নাই, তুমি পড়োও নাই, সেটা জানোও না, পারোও নেই, তাহলে তোমার গ্যাপ আছে, গ্যাপটা ক্লিয়ার করতে হবে। যদি আসো হচ্ছে যে পড়া অংশের ভিতরে পারো নাই, তার মানে হচ্ছে তোমার প্রপার রিভিশন হয় নাই এটাতে। প্রপার রিভিশন নাই ভাইয়া, তোমার স্টিল হচ্ছে যে ওখানে কিছু জায়গাতে ফিল ইন দ্য গ্যাপ কমপ্লিট করতে হবে। আসলে কিছু জায়গাতে গ্যাপ আছে, টোটালটা গ্যাপ না। গ্যাপটা ক্লিয়ার করতে হবে যদি না পড়া অংশ হয়। মানে তুমি তো পড়োই নাই, পারবা কেমনে? তাহলে হইতে পারে সেটা শর্ট সিলেবাসের ভিতরে না, বা হইতে পারে তোমার জন্য জরুরি না, হইতে পারে টোটালটাই আনকমন। যদি আনকমন থাকে তার মানে ওই এক্সামের এক্সাক্ট ওই ইনফরমেশনটা জানা তোমার জন্য জরুরি। তখন সুন্দর করে যে কাজ করবা, এই যে আমাদের হাইলাইটারের মতন হচ্ছে ভাইয়া, টোটালটা হাইলাইট করে ফেলবা। যে না পড়া অংশটা যদি হয় তাহলে একেবারে সুন্দর মতন হাইলাইটেড করে রাখবা, এবং ওই এক্সাম পেপার, ওই উত্তর পেপার বা যেটাই হোক না কেন সেটাকে সংরক্ষণে রাখবা, মাস্ট অবভিয়াসলি সংরক্ষণে রাখবা। এরপরে আসো যা ভুল হইছে। মানে তুমি যেটা দাগাও নাই বা যেটা পারো নাই সেটা তো ঠিক আছে, দাগাবি নাই, স্কিপ করছিলা, ওইটা পড়া বা না পড়া এরকম এই ক্যাটাগরিতে আসতে পারে। এরপরে চলে আসো দাগাইছিলা, ভুল হইছে। এটা দুই অ্যাপ্রোচে ঘটতে পারে। এক হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনে আসলে কি আছে, ঘাটতি আছে। মানে তুমি আসলে এটার অ্যাপ্লিকেশনটা যতটা পড়ছিলা সেটা আসলে ততটা পারতেছো না, বা ততটা আসলে এফিশিয়েন্টলি কাজ করতে পারো নাই, বা সূত্রটা তুমি ভুল বুঝছো, সূত্রটার অ্যাপ্লাইটা অনেক সময় থাকে না, যেমন হচ্ছে যে কাজ, ওই যে ওই এইচ দূরত্ব উপরে উঠাতে যে কি পরিমাণ কাজ করতে হবে, কখনো h/2 হবে, h/3 হবে, h/4 হবে, কখন কোনটা হবে আসলে, এই যে সূত্রটা তুমি যদি সবসময় h/2 দাও তাহলে তো হলো না। জড়তার ভ্রামকের ক্ষেত্রে সবসময় ভরকেন্দ্রের ওই যে যে ইটা বিষয়টা, সেখানে যদি জড়তার ভ্রামক সবসময় 1/3 দাও, 2/5 দাও, তাহলে তো হইলো না। ভ্যারি তো করে রে বাবা, এক সময় না একটা সময় একটা এরকম দিতে হবে। তো ওইটাই হচ্ছে তোমার ইস্যু, যে তোমার সূত্রের অ্যাপ্লিকেশনটা ভুল হয়তো বা বুঝতে হয়েছে, অথবা তুমি যে অ্যাপ্লাইটা করছো সেটা ভুল হয়েছে। সো এই জিনিসগুলোকে তোমাকে ক্লিয়ার করতে হবে। সেটার জন্য ওই টাইপের জিনিসটাকে, ওই সেম টাইপের জিনিসটাকে যতটা পারো হচ্ছে রিপিটেডলি কমপ্লিট করো। যেটা ভুল হচ্ছে ভাইয়া, এটা মাথায় রাখো, যে যেখানে মানুষ ঠেকে ওখানে মানুষ শেখে। সো যেটা ভুল হচ্ছে সেখানে যতটা পারা যায় আবার যে ঠেকো দরকার হলে, বাট শেখার চেষ্টা করো সেখানে। আবার হতে পারে হচ্ছে অ্যাপ্রোচ। অ্যাপ্লিকেশনের কথাটা তো বুঝছো, যে আসলে যে সূত্র বা যে থিওরি বা যে জিনিসগুলো তুমি পড়ছো সেটার অ্যাপ্লিকেশনের প্রবলেম হয়েছে কিনা। অ্যাপ্রোচের কথাটা হচ্ছে যে আসলে সেটাকে সলভ করার যে ওয়েটা, এই অ্যাপ্রোচে প্রবলেম হয়েছে কিনা। এই সলভ করার ওয়েটার ক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে যে মানে ধরো ব্যাপারটা হলো অনেকটা এরকম, যে তুমি এই যেটা আমাদের সরল চলিত স্পন্দন গতি, সেটার সাথে তো দেখতেছো আমাদের এটাও কিছুটা রিলেটেড আছে, কাজ ক্ষমতা শক্তিও রিলেটেড আছে। এখন কাজ ক্ষমতা শক্তির কোশ্চেন নাকি সরল চলিত স্পন্দন গতির কোশ্চেন, এই জিনিসগুলাকে ধরো হচ্ছে যে একেবারে টোটালি যদি কাজের বিষয়টাই বের করতে বলে, শক্তি বের করতে বলে, তাহলে আলটিমেটলি থিমটা তো এক, সূত্র তার দুইটা জায়গাতে আলাদা হয়ে যায় না। বাট ধরে নাও তোমার অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র দিয়ে অনেক সময় হচ্ছে আমাদেরকে কি করে, মানে হচ্ছে যে একটু ডাইভার্ট করার চেষ্টা করা হয়। ওই অ্যাপ্রোচটার ভিতরে আমার ভুল হচ্ছে, যে আমি অপ্রয়োজনীয় জিনিসটার প্রতি আসলে বেশি ডাইভার্টেড হয়ে গেছি। ওই জায়গার কারণে আমি আমার যে প্রপার যেটুকু থেকে উত্তরটা বের হয়ে আসতো ওই জায়গা থেকে সরে গেছি, যে আমি উত্তরটা কমপ্লিট করতে পারিনি, হইতেই পারে। সো ওই অ্যাপ্রোচটা তো তোমাকে ঠিক করা হইতে পারে, যেটা ভুল গেছে। সো যেটা ভুল গেছে সেটাকেও আমার সুন্দর মতন মার্ক করতে হবে, সেটাকে আমাদের হাইলাইটেড করে রাখা লাগবে, যেন বারবার আমার মনে পড়ে যে আসলে এমন ঝামেলার ভিতরে আমি পড়ছিলাম। ওকে, এরপরে আসো যেটাই সময় বেশি লেগেছে। এটা আবার আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। কেন? সিম্পল কোয়েশ্চেন হতে পারে। কারণটা হচ্ছে ভাইয়া, যেটাই সময় বেশি লাগছে এটা আসলে তোমার এইচএসসি লাইফটা কোনো মতন হচ্ছে অন এন এভারেজ ভাবে পার করে দিলেও অ্যাডমিশনে যেয়ে তোমাকে অনেক বেশি ভোগাবে। কারণ তোমাকে উইথআউট ক্যালকুলেটর সলভ করতে হবে। কোনটা 36 সেকেন্ডের ভিতরে একটা কোয়েশ্চেন সলভ করতে হয়। কখনো হচ্ছে 45 সেকেন্ডের ভিতরে, কখনো ১ মিনিট তো পাওয়াই যায় না আরকি। সাধারণত ১ মিনিট পাওয়াই যায় না। তো যেহেতু আমার এরকম প্রবলেম আছে যে আসলে কোনো একটা জিনিসের সময় বেশি লাগছে, তাহলে যেগুলাতে আমার বেশি সময় লাগছে বা যে জায়গাটাতে আমার বেশি সময় লাগছে সেখানে আমি হচ্ছে প্র্যাকটিসের পরিমাণটা হিউজ পরিমাণে বাড়ায় দিব।
হিউজ পরিমাণে বাড়ায় দিব, যেহেতু এখন আমার কাছে ক্যালকুলেটর আছেও। সো ম্যাথমেটিক্যাল অনেক কোয়েশ্চেন আছে যেটা আসলে 1 মিনিটের ভিতরে উত্তর করতে পারা কঠিন। সেটাকেও কিন্তু তোমাকে ওখানে 45 সেকেন্ড বা 36 সেকেন্ডের ভিতরে পারতে হবে। ব্যাপারটা বুঝো। সো আবার মানে দেখো তুমি আসলে কোন প্রকার প্র্যাকটিস করলা না, বা এখন পর্যন্ত কোন প্রকার পড়া বা কোন প্রকার এক্সাম, একটা রেগুলার এক্সাম ব্যাচের সাথে যুক্ত না থেকে, রেগুলার একটা পড়াশোনার গাইডেন্সের ভিতরে যুক্ত না থেকে, একেবারে কোনো অলৌকিক বলে চাচ্ছ যে তুমি এই ফিজিক্স পরীক্ষার দিন বা হায়ার ম্যাথের পরীক্ষার দিন 25 টা আছে আসলে ম্যাথমেটিক্যাল টার্মস, 25 মিনিটের ভিতরে সলভ করে ফেলতে পারবা। আদৌ কি এটা পসিবল? পসিবল না ভাইয়া। আসলেই পসিবল না। তো তোমাকে এটা প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে অবভিয়াসলি, এবং এই তোমার এমসিকিউ সলভ করার দক্ষতা বা এফিসিয়েন্সিটা বাড়াতে হবে। অপশন টেস্টের পদ্ধতি বলো, অপশন এলিমিনেশন পদ্ধতি বলো, যে পদ্ধতির মাধ্যমে তুমি করো না কেন, ওইটা তোমার কোয়েশ্চেন দেখার সাথে সাথে যেন তোমার মাথার ভিতরে ফিট হয়ে যায়, যেটা আমি এলিমিনেশন পদ্ধতিতে করতে পারি, অথবা টেস্টের মাধ্যমে করতে পারি, অথবা সলভ করে করতে হবে। হোয়াটএভার, বাট যেন এটা ফিক্স হয়ে যায়। ওকে, এরপরে চলে আসো সিকোয়েন্স। সিকোয়েন্স মেনটেন করার জিনিসটা হচ্ছে, আমরা যত যাই বলি 25টা ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, তার ভিতরে দেখবা 5টা 4টা কন্টেন্ট এরকম আছে যেটা হচ্ছে আসলে কি, মানে কন্ডিশন টাইপের জিনিস দিয়ে দিছে, যে দুইটা সরল রেখার ঢালের গুণফল কত হইলে আসলে আমাদের ই হবে, কি বলে সেটা হচ্ছে লম্ব হবে। সো এই টাইপের যে কন্ডিশনাল জিনিস, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল জিনিসই, বাট স্টিল একটা থিওরিটিক্যাল পার্ট। ম্যাথমেটিক্স এর ভিতরে থিওরিটিক্যাল যে অংশটা সেটা ডিরেক্ট দিয়ে রাখছে। সো এটা যে -1 হবে, এটা তো তোমার উত্তর করতে আশা করি বেশি সময় লাগার কথা না। সো এই টাইপের জিনিসগুলোকে সিকোয়েন্স মেইনটেইন করতে হয়। এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা থিওরিটিক্যাল ভাবে ধরতেছি, তাদেরকে আগে উত্তর করতে হয়। এখন এটা কখনোই সেদিন এক্সাম হলের ভিতরে দেখে আসলে হয়ে যাবে এরকম না। এটা তোমাকে বেশি বেশি যতটা পারা যায় এক্সামের সাথে, এমসিকিউ এর সাথে যুক্ত থেকে প্র্যাকটিস করে সেগুলাকে হচ্ছে যে ভালো করে ধরে ধরে বুঝে, তখন এটা হচ্ছে আসলে একটা আয়ত্তে আসে বা আওতায় আসে, বা এটা তোমার দখলে আসে, যে যেন এক্সাম দেখেই তুমি হচ্ছে কোয়েশ্চেন দেখেই তুমি বুঝতে পারো এটা কি আসলে আমার টোটাল থিওরিটিক্যাল বুঝাচ্ছে, নাকি এটা টোটাল আমাদের আসলে মানে ম্যাথমেটিক্যাল বুঝাচ্ছে, কোনটা বুঝাচ্ছে, কতক্ষণ সময় লাগবে, এটা যেন টোটাল মাইন্ডসেটটা তোমার ভিতরে একেবারে প্রোগ্রামের মতন করে যেন একেবারে সেট হয়ে যায়, সেটার জন্য সিকোয়েন্স মেনটেন করাটাও জরুরি। সো অবভিয়াসলি এই ধরনের কোয়েশ্চেনগুলো উত্তর আগে করতে হবে, যেটা তোমার ইজিলি উত্তর হয়ে যায়, যেটা করতে তোমার বরাদ্দ ছিল 1 মিনিট, বাট লাগে হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড মাত্র। এটা তোমাকে অবশ্যই আগে করতে হবে, এবং তারপরে যে তুমি হচ্ছে কমপ্লিট করবা কোনগুলা, যেগুলোতে দেখতেছো এই যে এখানে তুমি 40 সেকেন্ড বা বেশি সময় যে বাঁচাইলা, তো অ্যাটলিস্ট 30 সেকেন্ড যে বাঁচাইলা, এই সময়টুকু তুমি পরবর্তীতে ওই যে ম্যাথগুলা যেগুলো আসলে 1 মিনিটের ভিতরে করা একটু কঠিন, সেগুলোর ভিতরে এপ্লাই করবা। সো এক্সাম হলের পরে, এক্সাম পরীক্ষা মানে পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পরেও 3টা বেসিক অ্যানালাইসিস থাকে, যেটা টপার শ্রেণীর মানুষজন করে। এই 3টা অ্যানালাইসিস নিয়ে আজকে আমরা কথা বলবো। যা পারো নাই সেটা, যেটা পড়া হইতে পারে, না পড়া হইতে পারে, যেটা ভুল হয়েছে সেটা, এবং যেটাই আসলে বেশি সময় লেগেছে সেটা। এই 3টা অ্যাপ্রোচে এক্সামগুলোকে দিতে থাকো। তুমি দেখবা যে 7টা এক্সাম মতন দিছো, 7টা এক্সাম মতন দিছো, 7টা এক্সামে তুমি এই অ্যাপ্রোচটাতে আগাইছো। কোন একটা সাবজেক্টের, কোন একটা পেপারের কথা বলছি। 7টা এক্সামে এই অ্যাপ্রোচে আগাইছো। পরের 3টা এক্সামেই দেখবা তুমি তোমার ভিতরে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ। ঠিক আছে? সো যে ফ্রি সোর্সের কথা বলছিলাম, সেটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করো। তুমি এখানে আমাদের যে আর্টস, তারপরে হচ্ছে সায়েন্স এবং কমার্স সবগুলার যে প্রোগ্রামগুলো চলতেছে এক্সাম ব্যাচের, সেখানে দেখো 115টা করে এক্সাম, তারপরে 176 প্লাস 186 প্লাস এক্সাম, এতগুলা এক্সামের ভিতরে বেশ কিছু ডেমো এক্সাম ফ্রি করে দেওয়া আছে। তুমি ডেমো এক্সামগুলো দাও, টাইম ধরে ধরে দাও। তারপরে ডেমো এক্সামগুলো দিয়ে যদি তোমার জন্য আসলে ইফেক্টিভ বা এফিশিয়েন্ট মনে হয়, তাহলে খুব অল্প সংখ্যক পেমেন্ট করার মাধ্যমে তুমি এটার সাথে যুক্ত হয়ে যেতে পারো। এক্সামের সাথে যুক্ত হও, নিজে এক্সাম দাও, এই চর্চাটার ভিতরে থাকো, এই জিনিসটার ভিতরে থাকো, এক্সামটাকে অ্যানালাইসিস করো, পোস্ট এক্সাম অ্যানালাইসিস গুলোকে ভালো মতন কমপ্লিট করো। তাহলে আসলে বুঝতে পারবা যে ইমপ্রুভমেন্টের জায়গা এখনো কত কত বাকি আছে, এখনো কত কতগুলো সম্ভব। যেহেতু শেষ সময় চলছে, তাই যেখানে খুব মানে বেশি পরিশ্রম না, অল্প সময় অল্প পরিশ্রম দিয়ে বেশি আউটপুট নিয়ে আসতে পারা যাবে, সেই অ্যাপ্রোচগুলোতে আমরা এগাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে এক্সাম। সবাই অনেক অনেক ভালো থাকো ভাইয়া, ভালো মতন পরীক্ষা দাও। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।